আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ন্যায়পরায়ণতা মূল মন্ত্র হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর ইমাম খতিবদের নেতৃত্বে আগামী দিনে সোনালী সমাজ গড়ে তোলার প্রত্যাশার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সম্মিলিত ইমাম খতিব পরিষদের জাতীয় সম্মেলনে এসব কথা বলেছেন তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট ৭ দফা দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই জাতীয় সম্মেলনের আয়োজন করে সম্মিলিত ইমাম খতিব পরিষদ। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ইমামদের দাবির পক্ষে একমত পোষণ করেন। সম্মেলনে যোগ দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আগামীতে ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিগত ১৬ বছর ইসলাম বিরোধীদের প্রশ্রয় দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ইসলাম বিরোধী রাজনীতি করেছে, আওয়ামী লীগ ভারতের দালালি করেছে। আমরা এবার কারো দালালি নয়, নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের পায়ে বাংলাদেশ গড়ে তুলব। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ইমাম খতিবদের নৈতিক দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, ধর্মীয় নেতৃত্বের মর্যাদা রক্ষায় যেকোনো নৈতিক দাবির পাশে তার দল থাকবে। আমাদের ইমাম এবং খতিব সাহেবরা কারো করুণার পাত্র হবেন, এটা আমরা দেখতে চাই না। সমাজের ফয়সালা মিম্বর থেকে আসবে ইনশাআল্লাহ। আপনাদেরকে এই সমাজের দায়িত্ব নিতে হবে। নামাজের ইমাম যেদিন সমাজের ইমাম হবে, সেই দিনই ইনশাআল্লাহ আমরা সত্যিকারের মুক্তি পাবো ইনশাআল্লাহ। জোর কদমে এগিয়ে আসুন। আমরা আজকেও আপনাদের পিছনে, কালকেও আপনাদের পিছনে থাকবো ইনশাআল্লাহ। সম্মেলনে ভার্চুয়াল বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী দল, তাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় তাদের মূলমন্ত্র হবে ন্যায়পরায়ণতা। বিএনপি মনে করে সমাজ সংস্কারকের ভূমিকা পালনকারী ইমাম খতিব মুয়াজ্জিনগণ যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন, তাদেরকে প্রতি মাসে রাষ্ট্রীয় তহবিল থেকে একটি নির্দিষ্ট পরিমাণ সম্মানী ভাতা দেবার ব্যাপারে বিএনপির একটি পরিকল্পনা রয়েছে। দীর্ঘ ১.৫ দশকের তাবেদারি শাসন শোষণের মাধ্যমে আরও একবার প্রমাণিত হয়েছে, ঈমান, ইসলাম এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের ঐক্যের বিকল্প নেই। আগামীতে সরকার গঠন করলে যেন ইমাম খতিবদের ৭ দফা দাবি বাস্তবায়ন করা হয়, সেজন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বক্তারা। সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। পুরো দেশকে রেড, ইয়েলো এবং গ্রিন এই ৩টি জোনে ভাগ করে নির্বাচন নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। সকালে রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বজওয়ে। পরে বৈঠক শেষে ইসির সচিব জানান, নির্বাচনের সার্বিক প্রস্তুতিতে ইসির অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন কমনওয়েলথ মহাসচিব। একই দিন জাতীয় নির্বাচন এবং গণভোট চ্যালেঞ্জ হলেও কমিশনের সফলতার সঙ্গে এটি মোকাবেলা করবে বলে আশা প্রকাশ করেছে কমনওয়েলথ। নির্বাচনকে সামনে রেখে ইসিকে যে কোনো ধরনের সহযোগিতা করতে সংস্থাটি প্রস্তুত রয়েছে বলেও জানান ইসি সচিব। তবে কমিশনের পক্ষ থেকে সুনির্দিষ্ট এখন পর্যন্ত কোনো সহযোগিতা চাওয়া হয়নি। ভুল এবং অপতথ্য সম্পর্কে কমিশনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সম্পর্কেও জানতে চেয়েছিলেন। আমরা বলেছি যে আমরা পরিস্থিতিগুলোকে সারা দেশকে আমরা 3টা ভাগে, রেড, ইয়েলো এবং গ্রিন, এই জোনে আমরা ভাগ করছি এবং সেই ভাগে ভাগ করে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলোকে সামাল দিব। আগামী নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ে কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। নির্বাচন যতই ঘনিয়ে আসবে, বিভিন্ন দলের সভা সমাবেশের সংখ্যা ততই বাড়বে উল্লেখ করে তিনি বলেন, সকল পরিস্থিতির জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৈরি আছে। মধ্যরাতে এক সাংবাদিককে ডিবি পরিচয় তুলে আনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাকে সাংবাদিকতার জন্য জিজ্ঞাসাবাদ করা হয়নি, তিনি এর বাইরেও বিভিন্ন কাজের সঙ্গে জড়িত। ভূমিকম্পের জন্য আগাম নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই জানিয়ে উপদেষ্টা বলেছেন, সতর্কবার্তার জন্য মোবাইল অ্যাপস তৈরির পরিকল্পনা করছে সরকার। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই।
আস্তে আপনারা দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনে আসবে সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে মানে ধরেন প্রশাসন এগুলি সংখ্যা বেড়ে যাবে। দেশে সুষ্ঠু নির্বাচন করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তামজিদ সুমনের রিপোর্ট। সশস্ত্র বাহিনী দিবস 2025 উপলক্ষে ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধা ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানে 2024-25 ও 2025-26 অর্থবছরে বিভিন্ন অবদানের জন্য 9 জনকে সেনাবাহিনী পদক, 17 জনকে অসামান্য সেবা পদক এবং 38 সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। বক্তব্যে সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী আজকে কেবল তার নিজস্ব প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং বিভিন্ন সামাজিক ও জাতিক গঠনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছে। বলেন, দেশের আসন্ন জাতীয় নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করবে সশস্ত্র বাহিনী। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি, সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, কেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। অনুষ্ঠানে 3 ক্যাটাগরিতে 3 জনকে মরণোত্তর সেনাবাহিনী পদক সহ মোট 64 সেনা সদস্যকে পদক দেয়া হয়। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে পুনরায় চিঠি পাঠিয়েছে ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, গত শুক্রবার ভারতকে এই চিঠি পাঠানো হয়েছে। 17 নভেম্বর জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে ফাঁসির আদেশ দেওয়া হয় আসাদুজ্জামান খান কামালকেও। আর পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুনকে 5 বছরের কারাদণ্ড দেন আদালত। শেখ হাসিনাকে ফেরত চেয়ে এর আগেও একাধিকবার ভারতকে চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ। 27 নভেম্বর শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল সহ 47 জনের বিরুদ্ধে প্লট জালিয়াতির 3 মামলার রায় ঘোষণা করা হবে। রোববার ঢাকার 5ম বিশেষ জজ আদালতে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ ধার্য করেন আদালত। মামলার একমাত্র গ্রেফতার হওয়া আসামি রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলমের আইনজীবী যুক্তিতর্কে বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে ঊর্ধ্বতন কর্মকর্তার সকল আদেশ পালনে বাধ্য ছিলেন তিনি। পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে শেখ হাসিনা এবং তার 2 সন্তান 30 কাঠা সরকারি জমি নেওয়ার অভিযোগে মামলা 3টি দায়ের করে দুদক। এদিন ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতে শেখ রেহানা, শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে করা মামলায় আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। আমরা তো রাষ্ট্রের পক্ষে, দুদকের পক্ষে আমরা আমাদের মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছি। রাজুকের বিধি মোতাবেক প্রথম অ্যাপ্লিকেশন করতে হয় একটা রাজুক বরাবরে, তারপর হলফনামা দিতে হয়। এই সমস্ত জিনিসগুলো তারা সম্পূর্ণভাবে প্রদান করেন নাই এবং এই রাজুকের কর্মকর্তা এই বিধিগুলা এই প্লট বরাদ্দের ক্ষেত্রে কোনো যাচাই বাছাই ওনারা করেন নাই। সেক্ষেত্রে সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন। আমরা সর্বোচ্চ শাস্তি চেয়েছি। ভূমিকম্পের 3 দিন পেরোলেও আতঙ্ক কাটেনি ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদীবাসীর। জেলার বিভিন্ন জায়গায় ফাটল আর ভূমিধসের চিহ্নই বলে দিচ্ছে ভূমিকম্পের নজিরবিহীন ভয়াবহতার চিত্র। এদিকে গত 48 ঘন্টায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারেনি জেলা প্রশাসন। ঘটনাস্থল ঘুরে এসে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন জামাল হোসেন। গত শুক্রবার যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল তার উৎপত্তি স্থল ছিল নরসিংদীতে। সেই নরসিংদীর একটি খামার রয়েছে, এখানে 3টি স্তরে এখানে দেবে গেছে মাটি এবং পুরো এলাকাটি কিন্তু এখন পেছনে ফাটল ধরেছে। এমন কোনো কিছুর সাথেই কোনো দিনই পরিচয় হয়নি নরসিংদীবাসীর। শুক্রবারের 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সারা দেশ, যার উৎপত্তি স্থল নরসিংদী জেলার মাধবদী ও পলাশ। এসব এলাকার বিভিন্ন জায়গায় ফাটলের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে ব্যক্তিগত উদ্যোগে ফাটল ধরা বিভিন্ন স্থাপনা মেরামত বা মাটি দিয়ে ভরাটের কাজ চলছে। মাটির ফাটল ভরাট করলেও মানুষের মনে যে আতঙ্ক আর উৎকণ্ঠা কাজ করছে তা ভরাট হতে কতটা সময় লাগবে সেই প্রশ্ন জনমনে। মাগরিবের পর আবার
একটা ভূমিকম্প হয়েছিল 6:10 দিকে। তো ওই ভূমিকম্পে আপনার মানুষের ভিতরে আরও ভয়টা ঢুকে গেছে। এত বেশি বেশি ঘন ঘন ভূমিকম্প হইতেছে, আমরা খুবই উদ্বেগের মধ্যে আছি। আমার জীবনে প্রথম এটা ভূমিকম্প, এত বড় শক। আমরা সত্যি এলাকাবাসী সহ আমরা যারা এখানে বসবাস করি সবাই আতঙ্কিত হয়ে গেছি। শুক্রবারের ভয়াবহতার ছাপ না মুছতেই শনিবারের দুদফা মৃদু ভূকম্পন মানুষের ভয়ের জগতে আবারও নাড়া দিয়েছে সবাইকে। এরই মধ্যে রাতে আবারও ভূমিকম্প হতে পারে এমন প্রচারণার খবর শুনে ঘরবাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেয় নরসিংদী শহরের মানুষ। এই আতঙ্কে বাসাবাড়ি মানুষ যারা 5তলা 10তলা থাকে কেউ কিন্তু বাসায় ঘুমাইতে পারে না। রাত্রে তো আমরা 11:30টার দিক দিয়ে রাস্তায় জনবল লোক রাস্তায় নেমে গেছে সবাই। ঘটনার পরপরই পরিদর্শনে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদগণ। আগামী বুধবার বুয়েটের একটি প্রতিনিধি দল নরসিংদী ভূকম্পন এলাকা পরিদর্শন করার কথা রয়েছে। গত 3 দিনেও তেমন কার্যকর পদক্ষেপ নিতে পারেনি জেলা প্রশাসন। ডিসি অফিস, সার্কিট হাউস সহ বেশ কিছু সরকারি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে জেলা প্রশাসক বলছেন শিগগিরই ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে। আগামী 48 ঘন্টার মধ্যে উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে সকল অফিসের ক্ষয়ক্ষতির তালিকা সহ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সহ আমাদের দাখিল করা হলে। ভূমিকম্পের কারণে আতঙ্কিত না হয়ে কোনো ধরনের গুজবে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, নরসিংদী। কয়েক দফা ভূমিকম্পে কেঁপেছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা। ঝুঁকি বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতিমধ্যে আবাসিক হলে ছেড়েছে অধিকাংশ শিক্ষার্থী। এদিকে মেট্রো রেলের বেশ কিছু স্টেশনেও ফাটল দেখা দিয়েছে। নাজিবুর রহমানের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর জরাজীর্ণ পরিবেশ বলে দেয় ভূকম্পনের মাত্রা বাড়লে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। শুক্রবারের মাঝারি ভূকম্পনের পর আতঙ্কিত অনেক শিক্ষার্থী। আমি চোখের সামনেই দেখলাম যে বিশাল বড় একটি ইমারত সুদর্শন হল বাঁশের মতো দুলছে। তো এই যে একটা সবার মধ্যে একটা ভীতি তৈরি হয়েছে ভূমিকম্পের। এরপরে দেখলাম যে আমরা দফায় দফায় আবার ভূমিকম্প হলো। অনেকে ট্রমাটাইজ, অনেকে দেখা যাচ্ছে যে অল্প একটু শব্দের কারণে কি কেউ বারান্দা দিয়ে হাইটা যাচ্ছে, এই অল্প শব্দের কারণে কি ভয় পেয়ে যাইতেছে। এ বিবেচনায় 15 দিনের ছুটি ঘোষণার পর সকাল থেকে হল ছাড়ছেন আবাসিক শিক্ষার্থীরা। বেশিরভাগ শিক্ষার্থী লম্বা ছুটিতে পাড়ি জমাচ্ছেন গ্রামের বাড়িতে, অনেকে আবার আশ্রয় নিচ্ছেন নিকট আত্মীয়দের বাসা বাড়িতে। তবে পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকে। সিদ্ধান্তটাকে আপাতত আমরা সমর্থনই করছি এবং আমার কাছে মনে হয় যে এটা ভালো এবং খারাপ দুই দিকই আছে। বাট মানুষের জীবন যেহেতু সবার আগে, এই কারণে আমার মনে হয় যে হল ছাড়ার নির্দেশনাটা ঠিক ছিল। 1964 সালে এই হলটা বানানো হয়েছে। এই হলটার প্রতিটা রুম আমাদের কাছে ঝুঁকিপূর্ণ। এত রিস্ক নিয়ে তো অ্যাটলিস্ট হলে থাকা যায় না, সেই ক্ষেত্রে আমার মনে হয় ইতিবাচকই এসেছে। গতকালকে তো 3 বার হয়েছে, এই জন্য আসলে ভালোই হয়েছে এটা আমাদের জন্য। ভূমিকম্পের প্রভাব পড়েছে মেট্রো রেলের স্টেশনগুলোতে। অনেক জায়গায় ফাটল তৈরি হলেও রেল চলাচলে দুশ্চিন্তার কারণ নেই বলে জানিয়েছেন ডিএমটিসিএল এর একাধিক কর্মকর্তা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। চাঁদাবাজি, টেন্ডারবাজির মাধ্যমে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথিত পালক পুত্র আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তার বিরুদ্ধে কাদেরের রাজনৈতিক প্রভাব খাটিয়ে চোরাচালান, হুন্ডি ব্যবসা, বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছে। চোরাচালান, হুন্ডি ব্যবসা, শুল্ক ফাঁকি সহ বিভিন্ন মাধ্যমে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন তিনি। হিরুর পাশাপাশি স্ত্রী ইশরাত জাহানের বিরুদ্ধেও অনুসন্ধান করা হচ্ছে বলে জানান দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আক্তারুল ইসলাম। এদিকে সাবেক আইজিপি নূর মোহাম্মদ এবং তার স্ত্রীর নামে থাকা দেশের বিভিন্ন প্রান্তের সম্পদ জব্দ করতে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে সংস্থাটি। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম 2 টি-20-র জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। প্রথমবারের মতো ডাক পেয়েছেন 26 বছর বয়সী মাহিদুল ইসলাম অঙ্কন। ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। সবশেষ খেলা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ এবং শামীম হোসেন পাটোয়ারি। চট্টগ্রামে আগামী 27 নভেম্বর শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজ। দ্বিতীয় ম্যাচ 29 নভেম্বর, তৃতীয় এবং শেষ টি-20 অনুষ্ঠিত হবে 2 ডিসেম্বর। এএফসি নারী এশিয়ান কাপের প্রস্তুতির জন্য নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ দলকে অস্ট্রেলিয়ায় পাঠানো হবে বলে জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল।
বাফুফে ভবনে মিশন অস্ট্রেলিয়া লোগো উন্মোচনকালে কথা বলেছেন তিনি। এশিয়ান নারীদের সর্বোচ্চ আসরে অংশ নিতে বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে বাফুফে। চলতি মাসে ত্রিদেশীয় সিরিজ সহ ফিদা ঋতুপর্ণাদের ম্যাচ এবং অনুশীলনে শোভা পাবে মিশন অস্ট্রেলিয়া লোগোটি। আজারবাইজান, মালয়েশিয়ার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ ছাড়াও অস্ট্রেলিয়া যাওয়ার আগে আরও 3টি ফিফা প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে বাফুফের। এদিকে অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপের জন্য আলাদা আয়োজন করা হবে বলে জানান বাফুফে প্রধান। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়া হবে নারী এশিয়ান কাপ। বি গ্রুপে চীন, উত্তর কোরিয়া, উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।